প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফ কায়সার, গত কদিন ধরে গুম কমিশনের রিপোর্ট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এমন এমন তথ্য উঠে আসছে যে শুধু আতঙ্কজনক নয়, ভয় পাওয়ার মতো। কি বলবেন? আমাদের যতগুলো কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কার্যকর কমিশনটি আমার মতে গুম কমিশন। এবং আপনি যদি এই গণহত্যার প্রেক্ষাপট দেখেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর প্রেক্ষাপট দেখেন, আপনাকে 16 বছরের ফুটপ্রিন্টটা দেখতে হবে। এবং গুম কমিশন কিন্তু খুব সঠিকভাবেই সেই যে 2009 সাল থেকে আপনার 16 বছর ব্যাপী যে আমাদের সমাজ থেকে মানুষগুলো হারিয়ে গেল, কাউকে আটক রাখা হলো, কাউকে নির্যাতন করা হলো, কাউকে খুন করা হলো, কাউকে গুম করা হলো, এই প্রত্যেকটা ঘটনা যেভাবে তুলে আনছে, আমি মনে করি এটি আমাদের পাঠ্যক্রমে অবশ্য পাঠ্য হিসাবে থাকতে হবে। গুম কমিশনটি দেখুন প্রতি 3 মাস বা 6 মাস পরপর যেভাবে তাদের প্রতিবেদন উপস্থাপন করছে, লোমহর্ষক, অবিশ্বাস্য এবং অচিন্তনীয় যে একটি সরকার, রাষ্ট্রের অন্যান্য অপারেটিভস, সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাব, পুলিশ এবং আপনি বেসামরিক প্রশাসন সবাই মিলে ভিন্ন মতের মানুষকে, ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাকে অথবা আপনার অপছন্দের ব্যক্তিকে কি করে তারা হত্যা করেছে, আটক রেখেছে এবং দিনের পর দিন নির্যাতন করেছে। গুম কমিশনটি আমি মনে করি আরও অনেক দিন চলা উচিত এবং এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরেও এই কমিশনের কার্যক্রম কিন্তু আপনার চলতে হবে। একটা বড় ঘটনা হচ্ছে যে আমরা কথা বলতে পারছি, তথ্যগুলো উঠে আসছে। গুম কমিশনের দেখুন সবচেয়ে কম সদস্য নিয়ে এই কমিশনটি গঠিত, কিন্তু সবচেয়ে কার্যকরী অনুসন্ধান করছে, কারণ লোকগুলো যোগ্য। নূর খানের মতো লোক রয়েছে। নূর খানের মতো লোক, যিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি আছেন। আমাদের কোনো সদস্য কারো জবানবন্দির যে বর্ণনা তুলে আনেন, এটি আপনাকে দ্বিতীয়বার ভাবাবে যে আমরা কি আরেকটি এরকম পরিস্থিতি চাই কিনা। এখন যেটি গত সর্বশেষ প্রতিবেদনে উঠে এলো সেটি হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেটি হচ্ছে যে কি করে সেনাবাহিনী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গুমের অধিকাংশ ঘটনা জানতো, কি করে ডিজিএফআই সূচনা করত এবং র্যাব পুলিশের হাতে বন্দীদেরকে হস্তান্তর করা হতো। ভারতের অন্তর্ভুক্তি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরও গভীর তদন্তর দাবি রাখে, কেননা প্রতিবেশী দেশ একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের সাথে যুক্ত হয়ে গেছে, অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে, নাগরিক অধিকার হরণের সাথে যুক্ত হয়েছে। এটি আপনি আন্তর্জাতিক দরবারে নিয়ে যেতে হবে। কাজে আমার মনে হয়েছে যে গুম কমিশনের কার্যক্রম জাতীয়ভাবে আরও প্রচার হওয়া দরকার, আন্তর্জাতিকভাবে আরও প্রচার হওয়া দরকার। দুটি কারণে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা কিন্তু র্যাবের মতো বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে, আর্থিক সহযোগিতা দিয়েছে এবং ট্রেনিং দিয়েছে। এই বাহিনীর বিলুপ্তি কিন্তু সময়ের দাবি, কেননা আপনি বাহিনীকে রেখে আপনি তার অতীত অপরাধকে দূর করতে পারবেন না। সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা কিন্তু গুমের সাথে যুক্ত, অনিয়মের সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত। দেখুন বর্তমান বাহিনীর যারা সদস্য তাদের কোনোভাবেই দায় নেই তাদের অতীত নেতৃবর্গ কি করেছেন। কাজেই তাদের খোলা মনে সরকারকে সহযোগিতা করতে হবে, কমিশনকে সহযোগিতা করতে হবে। আমরা যেন চূড়ান্তভাবে যারা গুমের শিকার হয়েছেন তাদের স্বীকৃতি দেই, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেই এবং তাদেরকে যেন যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করি। গুম কমিশন বলছে যে গুম বিচ্ছিন্ন কোনো ঘটনার ফল ছিল না, বরং এটি এমন একটি কাঠামোগত ব্যবস্থা যেখানে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতাও ছিল, বিশেষ করে সন্ত্রাস বিরোধী সহযোগিতার নামে পশ্চিমা দলগুলোর সম্পৃক্ততা। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এক কর্মকর্তা অভিযোগ করেছেন যে গুম সংক্রান্ত বিষয়ে নিরপেক্ষ মত দেওয়ার কারণে তার সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। নতুন পদায়নের আগেই তার সম্পর্কে সতর্কবার্তা ছড়ানো হতো, এমনকি তার পরিবারের উপর নজরদারি করা হতো। আরেকটা ঘটনা, একজন যুবক গুম কমিশনকে বলেছেন যে তার ভাই একটি গোয়েন্দা সংস্থায় কাজ করতেন, তাকে রাজনৈতিক বিরোধীদের কোট আনকোট তালিকা করতে বলা হয়। পরে দেখা যায় তালিকাভুক্ত ব্যক্তিদের সবাইকে হত্যা করা হয়েছে, যা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন তার ভাই এবং শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একটা কাঠামোগত ব্যবস্থা তৈরি করা হয়েছিল গুমের কারণে। আমি এই বিষয়ে 2012 সাল থেকে কাজ করেছি এবং মৌলিক অধিকার সুরক্ষা কমিটি বলে আমরা 2012 সালে একটি কমিটি করেছিলাম। ডক্টর স্বাধীন মালিক ছিলেন, আমাদের ডক্টর শহীদুল আলম ছিলেন, আরও অনেকেই ছিলেন, রিজওয়ানা হাসান ছিলেন, আসিফ নজরুল ছিলেন। এই কমিটিটির একটাই উদ্দেশ্য ছিল যে আমরা
বোঝার চেষ্টা করছিলাম যে কি করে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আপনি যেমনটি বলেছেন বা কমিশন যেমনটি বলেছে যে কাঠামোগত ভাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এটি একটি দারুণ ন্যারেটিভের অংশ হয়ে উঠেছিল। ন্যারেটিভটি কি? পশ্চিমা বিশ্ব কেন এই ন্যারেটিভের অংশ ছিল? কারণ আপনাকে বলা হচ্ছিল যে ধর্মীয় জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, অতএব সরকারটির একটি মহান দায়িত্ব হয়ে গেল যাকে ইচ্ছা তাকে সন্দেহ করে আপনাকে আটক করে ফেলা। তখন সরকার যেটি করলো, ওই ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদের নামে ভিন্নমতের মানুষকে ধরতে শুরু করলো, এমনকি সমাজে যারা সাহসী হয়ে কথা বলতে থাকলো তাদেরকে ধরা শুরু করলো। কাজেই পশ্চিমা বিশ্বের কাছে মনে হচ্ছিল যে র্যাডিক্যালদের ধরা হচ্ছে, সরকারটি সেই সুযোগে ভিন্নমতের মানুষকে ধরলো। এবং এটি কিন্তু ঘোষণা দিয়ে সেনাবাহিনীর ভেতরে, ডিজিএফআই, র্যাব, পুলিশের ভেতরে যে আমরা যথেচ্ছাচার করতে পারবো। এবং তখন কি হলো, আপনার যারা বিরুদ্ধ মতের মানুষ আপনার ব্যক্তি জীবনে, আপনি তাকেও আটক করলেন। আপনি যার সম্পত্তির প্রতি লোভ আরোপ করলেন তাকেও আটক করলেন। ফলে ৩,০০০ মানুষ সমাজ থেকে হারিয়ে গেল, খুন হলো, গুম হলো ৩-৪টি প্রবণতার কারণে। এবং এটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, সরকার প্রধান জানতেন, তার ক্যাবিনেট জানতেন, তার মিলিটারি উপদেষ্টা জানতেন, এবং সরকারের মধ্যে এটি প্রকাশ্য ছিল কারা গুম হচ্ছেন, কেন গুম হচ্ছে, কোন বাহিনী গুম করছে, কোন বাহিনীর হাতে কতজন গুম হয়েছে, এগুলো প্রকাশ্যে এই গত সরকারটি আলোচনা করত। আমাদের কাছে ভয়ঙ্কর জিনিস মনে হচ্ছে যে একটি কাঠামোগত প্রবণতা, যে নাগরিককে আপনি তার জীবন থেকে সরিয়ে দেবেন, এটি যে একটি কত বড় অপরাধ। আমি জানি না ফৌজদারি অপরাধের এই সংজ্ঞায় একে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, কিন্তু এখন সময় এসছে এটিকে দারুণভাবে সংজ্ঞায়িত করে অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। এখন যে বিষয়টা আরও সামনে আসছে একটু আতঙ্কজনক, সেটা হলো, আপনি নিশ্চয়ই জানেন, এই গুম কমিশনের প্রতিবেদন ফলাও করে যাতে প্রচার না হয় সে ব্যাপারে কিন্তু একটা তৎপরতা রয়েছে, নিশ্চয়ই আপনার জানা আছে। আমার জানা রয়েছে, এবং আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশ সংবাদ সংস্থা সে রিপোর্ট একটি প্রচারণা করে আবার সেটিকে ডাউন করে আবার বিভিন্ন চাপে 6 ঘন্টা 8 ঘন্টা পরে আবার আপ করেছে। আমি শুধু বলতে চাচ্ছি যে আগে যেই চক্রটি এই ধরনের প্রতিবেদনের পিছনে লাগতো এবং প্রতিবেদনগুলো যেন সামনে না আসতে পারে, তারা আবার সক্রিয় হয়েছে। তারা সামরিক গোয়েন্দা সংস্থা, তারা আপনার রাজনীতিতে সক্রিয় হয়েছে, মিডিয়ায় সক্রিয় হয়েছে। গুম কমিশনের ব্যাপারে সবচেয়ে বেশি অস্বস্তি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর, কেননা সেনাবাহিনীর কর্মকর্তারা র্যাবে আছেন, ডিজিএফআইতে ছিলেন, এবং তারা গুমের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তারা ভাবতে চাচ্ছেন যে কয়জন আটক হয়েছে তারাই হচ্ছে সব কিছু। আসলে ঘটনা তা না। যারা আটক হয়েছেন তারা টিপ অফ দ্য আইসবার্গ। আপনাকে পুরো আইসটি দেখতে হবে, এবং বাহিনীকে যদি আপনি ক্লিনজিংয়ের ভেতরে নিতে চান, পরিশুদ্ধির ভেতরে নিতে চান, আপনাকে আগ বাড়িয়ে অন্য সদস্যদের ব্যাপারে কথা বলতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ডেইলি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে কিন্তু এ বিষয়ে একদম সুস্পষ্টভাবে কথা বলেছেন। এবং নাহিদ ইসলামের ওই সাক্ষাৎকারটি আমি দেখেছি, এবং তিনি দারুণভাবে বলেছেন যে যেই গোষ্ঠীটির ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি রিজার্ভেশন, সেই গোষ্ঠীটি আনটাচেবল হয়ে আছে এখনও, তার ভেতরে কোনো সংস্কার হয়নি। তাকে আমরা কথা বলছি, কিন্তু তাকে আমরা ঠিক অভিযুক্ত করে দিনের আলোতে এনে বিচারের ব্যবস্থা করতে এখনও পারিনি। দেখুন, সেনাবাহিনী যদি দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে তাদের যে মর্যাদা আমরা দেই সেটির জায়গায় থাকতে চায়, তাকে তার সদস্যদেরকে স্পেয়ার করতে হবে, বলতে হবে যে গত কালো শাসনের অংশ হয়ে সেনাবাহিনী, ডিজিএফআই কী খারাপ কাজ করেছেন, এবং র্যাব, পুলিশ কী খারাপ কাজ করেছেন, এর কোনো বিকল্প নাই। এটি ছাড়া আপনি এই বাহিনীর প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনতে পারবেন না। কেননা আপনি ওই পরিবারগুলোর কথা ভাবেন যাদের সদস্য গুম হয়েছে, যাদের সদস্য ক্রসফায়ারে নিহত হয়েছে, যাদের সদস্য বিনা বিচারে হত্যা করা হয়েছে, যাদেরকে, তারা কোনো দিন কি পারবে এই বাহিনী এবং ওইসব কর্মকর্তার প্রত্যেকের মুখ চেনা, প্রত্যেকের নাম জানা, প্রত্যেকে কোন বাহিনীতে ছিলেন পরিবারগুলো জানেন, সমাজ জানে। কাজেই যত দ্রুত সম্ভব এদেরকে বিচারের আওতায় আনা হবে, তত আপনি মনে রাখবেন যে দেশের জন্য ভালো কাজ করেছেন। নাহিদ খুব জোরালোভাবে বলেছে যে এই প্রক্রিয়াটি আমরা সবচেয়ে কম এগুতে দেখেছি। দেখুন, আমাদের অনেক বিষয়, কখনো নির্বাচন, কখনো সংস্কার, কখনো বিচার, এগুলো করতে গিয়ে আমরা যেন ভুলে না যাই গুম খুনটা হচ্ছে 16 বছরের পাটাতন, যেটির উপরে দাঁড়িয়ে জুলাই আগস্টের অত্যাচার আওয়ামী লীগ করেছিল। আপনি গুম খুনের যদি সাংগঠনিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ধার জনগণের কাছে তুলে ধরতে না পারেন, এটি একটি বড় ব্যর্থতা হয়ে থাকবে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনার বাসসের কথা উল্লেখ করলেন। এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে গুম কমিশনের যে প্রতিবেদন, সেখানে যে লোমহর্ষক ঘটনাগুলো উঠে এসছে,
সেগুলো মিডিয়ায় কিন্তু প্রচার হচ্ছে না। দুই একটি মিডিয়া ভালোভাবে করছে, কিন্তু মেজরিটি মিডিয়া এটাকে এড়িয়ে যাচ্ছে বা করছে না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো আমরা সেই পুরনো চেহারা দেখছি মিডিয়াতে, আবার সেই টেলিফোন সরকার পক্ষ থেকে না কোনো বাহিনীর পক্ষ থেকে হচ্ছে, এবং এরা সব জায়গাতেই আগের মতো সক্রিয় হয়ে উঠেছে। তাহলে কি হলো? ডিজিএফআইকে আমরা দেখছি মিডিয়াতে লোকজনকে চায়ের দাওয়াত দিচ্ছেন, তারা এসে কথা বলছেন, কোনো কন্টেন্টকে তারা তাদের মতো করে ট্রিট করতে বলছেন। এটিকে আপনার সমূলে উৎপাদন করতে হবে। মিডিয়ার সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক রাখা যাবে না। তারা একই ঘটনা ঘটছে রাজনৈতিক অঙ্গনে। তারা এনসিপির ভেতরে বাইরে, এনসিপির কোনো দুষ্কর্ম বাইরে এসছে কিন্তু একটা বাহিনীর সহযোগিতায়। কাজে এই জিনিসগুলোকে আপনার দেখুন, রাজনীতি যারা করতে এসছেন তারা তাদের ব্যক্তিগত চরিত্র কিংবা রাজনৈতিক চরিত্র এগুলো প্রকাশ্যে তাদের জনগণের কাছে উপস্থাপন করবেন। জনগণ নির্ধারণ করবেন তিনি তাকে লাইক করছেন কিনা। এখন আপনি যদি টুইস্ট করেন, আপনি যদি তাদের উপদেষ্টা হবে, কে উপদেষ্টা হবে না এই বিষয়ে আপনার বক্তব্য তুলে ধরেন, আমরা আমাদের ট্যাক্সের টাকায় সেনাবাহিনী কিংবা সামরিক গোয়েন্দা সংস্থাকে এই রোলে দেখতে চাচ্ছি না। অতীতে যা হয়েছে তার বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার প্রথম যে ভুলটি করেছেন, বেসামরিক প্রশাসনকে তিনি 7 দিনের মধ্যে যা করা উচিত ছিল হয়নি। একই ঘটনা ঘটেছে সামরিক প্রশাসনের ক্ষেত্রেও। আমরা লোক দেখানো 2-1জনকে বদলি করেছি, এদিক ওদিক করেছি, কিন্তু আপনাকে একটা কাঠামোগত সংস্কারের ভেতরে আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন, র্যাবকে কিন্তু বিলুপ্তির কথা সবাই পরামর্শ দিয়েছিল। এই গুম কমিশনের শুরুতে বলছে র্যাবকে বিলুপ্ত করা উচিত। কমিশন বলেছে, এনসিপি বলেছে, এমনকি বিএনপি বলেছে। তাহলে আমরা র্যাবকে বিলুপ্ত হতে দেখছি না কেন? দেখুন, খুনি বাহিনীকে দিয়ে আপনি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবেন না। তারা তাদের যেই বিএনপি র্যাবের জন্মদাতা, সেই বিএনপি বলেছে যে র্যাব বিলুপ্তি তাদেরও দাবি। এনসিপি তাদের র্যাব বিলুপ্তি চেয়েছে। এবং দেখুন, বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, প্রায় 17 দিন পুলিশ ছিল না, আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। তার মানে কি? তার মানে এই বাহিনীগুলো কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে উল্টোটা করে। তারা এমন সিচুয়েশন তৈরি করে যাতে করে আপনি তাদের উপরে নির্ভর করতে চান। তারা পার্বত্য চট্টগ্রামে এমন ঘটনা ঘটায় যাতে করে আপনি তার উপরে নির্ভর করতে হয়। আমরা একটি গণতান্ত্রিক শাসন দেখতে চাই, সেখানে এই ধরনের ষড়যন্ত্র থেকে আমরা দেশকে মুক্ত রাখতে চাই। অন্তর্বর্তী সরকারের একটি বড় দায়িত্ব হচ্ছে র্যাব বিলুপ্তির ব্যাপারে এগোনো। আমরা বলছি না কালকে সকালে বিলুপ্ত করতে হবে, আপনি প্রাতিষ্ঠানিকভাবে বিলুপ্তি করে তাদের অন্য জায়গায় পদায়ন করবেন কি করে, ডিসমেন্টাল করা কিন্তু প্রগতিরই একটি লক্ষ্য। তাকে আপনি 20 বছর দেখেছেন, এখন তাকে বিলুপ্ত করেন, প্রয়োজনে হলে আবার আপনি বিশেষ বাহিনী দাঁড় করাবেন। কিন্তু একটি গণতান্ত্রিক শাসনে কারো কাছে জিম্মি হয়ে যাওয়া আইন শৃঙ্খলা কিংবা গণতান্ত্রিক শাসন, এটি অত্যন্ত খারাপ দিক। দেখুন, র্যাব একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। র্যাবকে যারা তৈরি করেছিল, র্যাব তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন র্যাব দ্বারা যেভাবে ঘটেছে, 54 বছরে এই লজ্জা বাংলাদেশ অনেক সময় লাগবে কাটাতে। ডিজিএফআই বাংলাদেশের সমাজে, মিডিয়াতে গুমের ক্ষেত্রে যেইভাবে যুক্ত হয়েছে, একজন মেজর জেনারেল জিয়াউল হাসানকে ধরে পার পেতে পারবেন না, অন্তত আরও 50 জনকে 100 জনকে আপনার দিনের আলোতে আনতে হবে। এই চরিত্রগুলোকে আমরা চিনি, তারা পোশাক পরা অবস্থায় তাদের চেহারা আমরা জানি, পোশাক খোলার পরে কী অবস্থা করেছেন তাও আমরা জানি। আমরা একটি নাগরিক অধিকার সম্পন্ন গণতান্ত্রিক শাসনের স্বপ্ন দেখছি, আস্তে আস্তে করে সেই দিকে এগুচ্ছি। কিন্তু সরকারটিকে মনে রাখতে হবে 10 মাস ক্ষমতায় রয়েছেন, তার অন্তত 10টি প্রণিধানযোগ্য ল্যান্ডমার্ক রিফর্ম অন ইটস ওন কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, যার সাথে রাজনৈতিক অঙ্গনের কোনো সম্পর্ক নাই। ধরুন আপনার সংবিধান সংস্কার অথবা নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এগুলোতে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি কথা বলবেন। প্রশাসনিক সংস্কারে আপনাকে কে বাধা দিয়েছে? 10 মাসে কেন আমরা সরকারের সাহসী 10টি প্রশাসনিক সংস্কার দেখতে পেলাম না? যেই ভঙ্গিতে তারা করেন, সচিবালয়ে যা দেখতে পাচ্ছি কিংবা এনবিআরে যা দেখতে পাচ্ছি, এটি অত্যন্ত কাঁচা হাতের কাজ। এনবিআরের পলিসি এবং এক্সিকিউশন আলাদা হবে, এটি খুব স্বাভাবিক। এটি এমন ভঙ্গিতে মধ্যরাতে প্রেস নোট দিয়ে আপনাকে করতে হবে কেন? সরকারটির মধ্যে একটা ভূতের আচর হয়েছে, সেটা হচ্ছে কাজ না করা, লোক দেখানো কাজ করার আচর। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো এই যে র্যাব নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এখন চুপ। বিএনপি কথা বলছে না, জামাতও কথা বলছে না। আরেকটা মিডিয়ার যে এই ধরনের ভূমিকা বা মিডিয়ার উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু এই প্রধান দুটি রাজনৈতিক দলের কোনো বক্তব্য নেই। দেখুন, রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করে, তাদের এক ধরনের ক্যালকুলেশন আছে। কথার কথা, আগে তো দেশ, হ্যাঁ, কিন্তু আমরা তো ক্লাসিক্যালি ভাবি যে রাজনৈতিক দলগুলো দেশকে সবার সামনে রাখবে। আনফর্চুনেটলি এটা তারা রাখে না।
তারা তাদের দলকে সামনে রাখে, তার চেয়ে বেশি রাখে ব্যক্তি। ক্ষমতা ব্যক্তিও রাখে। এবং ব্যক্তি। রাইট। যেই দল ভাবছে সে ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতার কাছাকাছি যাবে, সে সব প্রাতিষ্ঠানিক কাঠামো আগের মতোই রাখতে চাচ্ছে, কারণ এটি তার কমফোর্ট জোন। সেই ব্যুরোক্রেসি রাখতে চাচ্ছে, সেই সামরিক ব্যুরোক্রেসি রাখতে চাচ্ছে, সেই র্যাব পুলিশ রাখতে চাচ্ছে, সেই বাসিওয়ালা গাড়ি রাখতে চাচ্ছে। কেননা গত পতিত সরকারকে তারা যেভাবে দেখেছে ক্ষমতার অবমূল্যায়ন করতে, তারা ঠিক সেই পথে হাঁটতে চাচ্ছে। এটা অস্বাভাবিক না। এই জন্যই তো আমরা বলছি যে সংস্কারটি তাদের ক্ষমতা গ্রহণের আগেই করতে হবে। র্যাবের বিলুপ্তি সরকার যারা গঠন করবে তারা চাইবে না, কেননা তারা র্যাবের থেকে আরাম আয়েশ চান। র্যাব তাদের প্রোটেক্টর হবে এবং তিনি র্যাবকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করবেন, এই স্বপ্নে বিভোর তারা। এই র্যাবকে ব্যবহার করে তারা জমি দখল করবেন, এই র্যাবকে ব্যবহার করে প্রতিপক্ষের মানুষকে খুন করবেন কিংবা আয়নাঘরে কোনো একদিন আবার নেবেন। এই স্বপ্ন থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে, এগুলোকে বলতে হবে দিবা স্বপ্ন। আমি বিএনপিকে সাধুবাদ জানাই, অনেক সংস্কারের ক্ষেত্রে তারা কিন্তু একমত হয়েছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পরে বিএনপিকে আমরা মৌলিক সংস্কারের ব্যাপারে সহযোগিতা করতে দেখছি। খুবই স্বাভাবিক, কেননা আপনি তাকে 8 মাসের মতো মার্জিনালাইজ করার চেষ্টা করেছেন, তাকে বাদ দিয়ে অদ্ভুত সব শক্তিকে আমরা ক্ষমতা কেন্দ্রের আশেপাশে দেখতে পেয়েছি, যাদের কোনো জনভিত্তি নেই, কোনো জনভিত্তি নেই এবং তারা কোনো জনভিত্তি সম্পন্ন রাজনীতি তাদের রাজনৈতিক ইতিহাসেই করেন এবং তাদের অনেকেই দলের চেয়ে নেতা বড়। এখন কিছু লোককে আমি জবলেস দেখতে পাচ্ছি, কিছু ইউটিউবারকে জবলেস দেখতে পাচ্ছি। আমি তাদের কন্টেন্ট দেখলে বুঝতে পারি সেই জোশ নেই, সেই যে কৌশল নেই, সেই হঠকারিতা নেই। কোনো দলকেও আমরা দেখতে পাচ্ছি তারা একটু নাখোশ, কেন লন্ডন থেকে ঘোষণা হলো, কেন তার সাথে একা দেখা করলো, এই সবই স্বাভাবিক। একটি সরকার একটি বড় রাজনৈতিক দলের সাথে কথা বলবে আলাদা করে এবং যৌথ বিবৃতি দিবে, এটি তো আমাদের গণতন্ত্রের একটি নতুন মানদণ্ড। আমরা আগামীতে সরকার এবং রাজনৈতিক দলকে আরও অঙ্গাঙ্গিভাবে কাজ করতে দেখতে চাই। এগুলো আমাদের বানানো ভিন্নতা। এখন যেটি হচ্ছে যে র্যাবের বিলুপ্তির ব্যাপারে বিএনপির মতো দলকে আবার সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে এই র্যাব দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত দলের নাম বিএনপি। তাদের যত হামলা মামলা, তাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, তারা কোথায়? এই পরিবারগুলোকে তারা মুখ দেখাতে পারবে বর্তমান নেতৃত্ব? কাজেই ক্ষমতাকে মাথায় না রেখে আপনি দেশকে সামনে রাখেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিকে সামনে রাখেন, তাহলে আপনি দেখবেন মানবাধিকার লঙ্ঘনকারী গোষ্ঠীগুলোকে আপনি কিভাবে ডিল করেন। আমার মনে হয় বাংলাদেশ একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারে র্যাব বিলুপ্তির ভেতর দিয়ে। তাহলে পৃথিবীর কাছে আপনি একটা সিগন্যাল দিতে পারবেন যে আমি মানবাধিকার লঙ্ঘনকারী, সেটা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল, যেই হন না কেন, অথবা র্যাব অথবা ডিজিএফআই, তার ব্যাপারে আমি সমানভাবে এগুচ্ছি। বাংলাদেশ রাষ্ট্রের যে উচ্চতা উঠবে তাতে, সেটি কিন্তু আমরা অভাবনীয় মনে করছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, জাতীয় নাগরিক পার্টি, এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আপনি এই অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলেন যে গত 50 বছরে রাজনৈতিক দলগুলো যতটুকু সমালোচনার মুখে না পড়েছে, এই অল্প দিনের মধ্যেই এনসিপি তার চেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে। আপনি এনসিপি রাজনীতিটা খুব কাছ থেকে দেখছেন, এদের সঙ্গে আপনার যারা এই মুহূর্তে এনসিপি নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আপনার পরিচয় ছিল আরও আগে। এমনকি এই আন্দোলন যখন শুরু হয় দানা বাঁধে, তখন থেকে এদের সাথে আপনি ঘনিষ্ঠ। আপনি কি বলবেন যে এনসিপির সামনে আসলে চ্যালেঞ্জগুলি কি? এরা যখন দল গঠন করে নাই, এমনকি আন্দোলনের সূচনা হয় নাই জুলাই আগস্টে, তার আগের থেকে এদের নেতৃস্থানীয় প্রায় অনেককে আমি চিনি।
আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল। এবং তারও আগে 6 বছর যদি আপনি দেখেন, এই যে নাহিদ কিংবা আক্তার, এদের যে ত্যাগ, এদের যে মানে দিনের পর দিন অনশন করা এবং শহীদ মিনারে বসে যাওয়া এবং অনিয়মকে প্রশ্ন করা, সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এরকম নিদর্শন কিন্তু কম। এবং যখন জুলাই আন্দোলন দানা বেঁধে উঠল, তাদের যে সাহস এবং তাদের যে প্রতিবাদ, সেটিই কিন্তু বাংলাদেশকে আকৃষ্ট করলো। রাজনৈতিক দলগুলো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধিয়ে তুলতে পারে নাই, কেননা আন্দোলনে কোনো সরকারের বা হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারের পতন হতে হলে সাধারণ মানুষকে আপনাকে রাস্তায় নামাতে হবে। সেটি কিন্তু নাহিদ আক্তাররা পেরেছে। এখন ওরা যখন অভ্যুত্থানটি সফল করলো, তারপরের থেকেই কিন্তু ওদের ব্যাপারে মানুষের অনেক ধরনের আগ্রহ এবং সমালোচনা তৈরি হয়েছে। আমি প্রথম সমালোচনার গোষ্ঠীটির নাম বলবো পলাতক গোষ্ঠী। তারা ভাবছে এরা কারা, হঠাৎ করে আর শেখ হাসিনার মতো পরাক্রমশালী ব্যক্তিকে ঝেঁটিয়ে বিদায় করে দিল, গণভবন লুট করে ফেললো, আওয়ামী লীগের সব লোক বাথরুমে পালালো, কেউ কচুরি পানার নিচে ডুবলো। রিমেম্বার, ওই লোকগুলো কিন্তু আগের দিন পর্যন্ত কী সব উত্তেজনা তৈরি করেছিল। তখন তারা এদেরকে বিষোদ্গার করা শুরু করলো, তাদের ব্যক্তি জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, তাদের অতীত জীবন, এগুলো। এরা কিন্তু একটা মতলববাজ গোষ্ঠী। এরা চাচ্ছে যে কোনোভাবে এদেরকে সমালোচনার মধ্যে বিতর্কিত করে ফেলা, যাতে করে গণ অভ্যুত্থানটিকে বিতর্কিত করা যায়, যাতে করে ধরা যায় যে গণ অভ্যুত্থানটি র্যাডিক্যালরা করেছে, জঙ্গিরা করেছে, কিশোর গ্যাংরা করেছে। এই একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী হচ্ছে বাজারে এখন যত প্রচলিত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত কিংবা আরও, তারা ভাবলো এরা আমাদের নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, এখন একে কোথায় রাখবো, উৎকট ঝামেলা এরকম মনে করছিল। হঠাৎ করে একটা অংশ পালিয়েছে, তারা খুশি ছিল, কিন্তু নতুন এন্ট্রি হয়ে গেল নাহিদরা, আক্তাররা। ফলে তারা অনেক সময় ভব্যতা সভ্যতার না মেনে এদেরকে খারাপভাবে সমালোচনা করলো। আমরা বিএনপির কোনো নেতৃত্বকে অদ্ভুত ভাষায় কথা বলতে দেখেছি। আচ্ছা, তৃতীয় অংশ হচ্ছে যারা ভাবছিল যে এরা হচ্ছে ডেস্টিনিস চাইল্ড, এরা ম্যাজিক্যাল ফিগার, তাদের কোনো ভুল ত্রুটি থাকবে না। গণ অভ্যুত্থানে যেভাবে মানুষকে ম্যাজিক্যাল সাকসেস এনে দিয়েছেন, রাজনীতিতেও তাই দেখাবেন। তিনটি গ্রুপ। এখন এত সব মানুষের দৃষ্টি এদের দিকে, আমি প্রথমেই বলে নেই, এদের ব্যাপারে যত দুর্নীতির অভিযোগ, যত সমালোচনা আমরা দেখছি, আমি আপনাকে হলফ করে বলতে পারি তার 90% সত্যি না, প্রপাগান্ডা। এটা প্রপাগান্ডা, এটা উদ্দেশ্যমূলক এবং এদেরকে বিতর্কিত করার জন্য এটি করা হচ্ছে। দেখুন, আমাদের সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেক কিছু বিশ্বাস করে, তিলকে তাল করে, এটি এদের উপরে অন্যায় করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে গণ অভ্যুত্থানের সফল শক্তি বা নেতৃত্ব সবসময় রাজনীতিতে সফল হবেন এটি কিন্তু লিখে দেওয়া যায় না। রাজনীতির মাঠ আরও জটিল এবং গণ অভ্যুত্থানটি অনেক ইমোশনাল, অনেক তাৎক্ষণিকভাবে ঘটে গেছিল এবং সরকারটি 1400 মানুষ খুন করে ফেলেছে, 30,000 মানুষকে আহত করে ফেলেছে। এই যে প্রেক্ষাপট, এখন রাজনীতির মাঠে কিন্তু আপনার মনে রাখতে হবে কারো জীবিকা কিন্তু এগুলো। এবং বাংলাদেশের 99% লোক যারা রাজনীতির সাথে যুক্ত, তারা রাজনীতির রও জানে না। তারা খাওয়া খাওয়িকেই রাজনীতি মনে করে, তারা দখলকে রাজনীতি মনে করে, ক্ষমতাকে রাজনীতি মনে করে। স্থানীয় প্রশাসনকে আপনি যত প্রভাবিত করতে পারবেন সেটাই রাজনীতি। এখন নাহিদ আক্তাররা এই রাজনীতির মাঠে এসে স্বাভাবিকভাবেই দেখুন মাত্র ফেব্রুয়ারিতে দল হয়েছে, 4 মাসের মধ্যেই তাদেরকে যেই সব সমালোচনা ফেস করতে হচ্ছে, এটা 52-54 বছরে সব দল মিলিয়েও ফেস করতে হয়নি। কাজেই আমি প্রথমত ওদের পক্ষে, আমি ওদেরকে প্রায়ই বলি, ওদের অনেক সমালোচনা আমি করি এবং আগামীতেও করব, কিন্তু শেষ দিন পর্যন্ত আমি ওদের পাশে আছি, আমি দেখতে চাই। কেননা যারা এরকম অভ্যুত্থান করতে পেরেছে, আমি তাদের শেষ দিন পর্যন্ত তাদেরকে দেখতে চাই। ভুল তারা করছে, ভুল আরও করবে, তারা অনেক ভালো কাজ করছে এবং তারা কখনো কখনো যে বিষয়গুলোতে জোরদারভাবে দাঁড়াচ্ছে, প্রচলিত রাজনৈতিক দল এই বিষয়ে দাঁড়াতো না। আমি বিচারের প্রশ্নের কথা বলি, আপনি শেখ হাসিনা থেকে শুরু করে তার সহযোগীদের বিচার এখন এনসিপি বা নাহিদ আক্তাররা ছাড়া আর কে চাচ্ছে? আপনি যদি সংস্কারের কথা বলেন, তারা তো মৌলিক সংস্কারের কথা বলছে। আপনার ডিসকমফোর্ট লাগছে, কারণ এই সংস্কার তো আপনি 54 বছরে কোনোদিন আলাপ করেন নাই, এরা তো আলাপ করছে। তাদের রাজনীতির একটা ঘাটতি থাকতে পারে, তারা সেন্টার লেফট না সেন্টার রাইট, তারা বলছে তারা মধ্যপন্থী, এগুলো নিয়ে তাদের বয়স কম। আমরা প্রত্যেকে, আপনি আমি এই বয়স পার হয়ে এসেছি আরও 25 বছর আগে। কাজেই তারা এই বয়সের যে সৌন্দর্য সেটিও আমরা দেখতে পাচ্ছি, এই বয়সের যে আশঙ্কা
এবং অনিশ্চয়তা, সেটিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটি বুঝতে পারছি যে বাংলাদেশে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে, নাহিদ আক্তারদের একটা সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গায় তারা কিছু করতে পারে কিনা। তবে তারা যত জনঘনিষ্ঠ হবে তত রাজনীতির মাঠে ভালো করবে। এই দেখুন, সামরিক গোয়েন্দা সংস্থা এখনই তাদের সাথে যোগাযোগ করছে, প্রচলিত রাজনীতির দল চরম ডানপন্থী তারা তাদের সাথে যোগাযোগ করছে, বেচারারা অনেকভাবেই বিভ্রান্ত হতে পারে। তবে নাহিদের প্রতি আমার অনেক আস্থা, আক্তারের প্রতি আমার অনেক আস্থা। এরা যদি তাদের নিশানা ঠিক রাখতে পারে, দেখুন তাদের কোনো কোনো নেতৃবর্গ বিভিন্ন কারণে সমালোচিত, নারী কেলেঙ্কারি হোক, অর্থনৈতিক কেলেঙ্কারি, শোডাউন করেছে গাড়ি নিয়ে, এগুলো হয়েছে। এরা এই সমাজেরই তো অংশ, এই সমাজেই তো এইসব ঘটনা ঘটে। হঠাৎ করে এনসিপি বা অভ্যুত্থানের শক্তি এই সব কিছু থেকে বাইরে থাকবে, এটি একটি অলীক চিন্তা। কাজেই এই ভাগ্য তাদেরই নির্ধারণ করতে হবে। তবে আমি এখনও আশাবাদী, আগামী 8 মাস পরে নির্বাচন হবে, প্রতিটি দিন পরিস্থিতি বদলাতে পারে। আমি মনে করি যে সম্বিত ফিরে পাবে এনসিপি, এবং বাজারে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আমরা মনে করি যে এনসিপি যেন একটা দারুণ তাৎপর্যময় অবস্থান ধরে রাখতে পারে। আশরাফ কাসের একটা বিষয় খুব খারাপ লাগে, সেটি হলো যে অনেকে ভুলে বসে আছে যে এই তরুণদের মাধ্যমে কিন্তু এই ধরনের একটি বড় ঘটনা ঘটেছে। এবং আরেকটা বিষয়, 24-এর যে গণ অভ্যুত্থান, এটি হলো পৃথিবীর একটি বড় ঘটনা, শুধু বাংলাদেশের নয়। এই উপলব্ধিটা সম্ভবত তাদের সমালোচনা যারা নেমেছে তাদের জানা নেই। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে সমালোচনা করবো, ঠিক আছে, কিন্তু যারা সহযোদ্ধা ছিল তারা তাদের বিরুদ্ধে নেমেছে, একটা দিক। আরেকটা দিক আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এরা কিন্তু একটা ভ্যানগার্ডের মতো কাজ করছে, এবং বলা হয় এরা যদি উপস্থিত না থাকতো এবং সক্রিয় না থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কি বলবেন আপনি? আমি আপনার সাথে একেবারেই একমত। আপনাকে শুধু দুটি চিত্র বলি। এই ছেলেরা বা এই তরুণরা এবং এই নারীরা, তারা যদি জুলাই আগস্টে না আসতো, শেখ হাসিনা 41 কেন আরও বেশি দিন থাকতে পারতো। 24-এর ইলেকশনের পরে তো বিরোধী রাজনীতিগুলো ছেড়েই দিয়েছিল যে আমরা আর পারবো না। আমার পরিষ্কার মনে আছে 28 অক্টোবর বিএনপির মিটিংয়ে কি ঘটেছিল, এবং তার পরবর্তী 3 মাস নির্বাচন পর্যন্ত বিএনপি কি কর্মকাণ্ড করেছিল। নির্বাচনটি হয়ে যাওয়ার পরে সব বিরোধী দল মিলে কি করেছিল। নির্বাচনটি ঠিক আগে আগে জাহাজ থেকে কয়েকটি ইঁদুর লাফিয়ে পড়ার মতো যারা দল গঠন করেছিল, আমার সব মনে আছে। আমি মনে করি গণ অভ্যুত্থানটি ছিল অবাক অভ্যুত্থান এবং ক্রাউড সোর্স রেভলিউশন। আমি তাকে অনেক নামে ডাকতে পছন্দ করি, মনসুন রেভলিউশন সহ। এরা আমাদের চোখে অবাক বালক, অবাক বিস্ময়, ম্যাজিক্যাল ফিগার। এটি আপনি আজকে একজন বলছিলেন আবাবিল পাখির মতো, একদমই আবাবিল পাখির মতো, মানে কোথা থেকে এসে আসলো, কোথা আমার চলেও গেল। আমরা এখন ভুলে বসেছি কোন পরিস্থিতিতে আমরা ছিলাম, আপনি আমি ছিলাম, বাংলাদেশ ছিল। আমরা প্রতিদিন দিন গুনতাম যে আমাদেরকে কখন আয়না ঘরে নেওয়া হবে, কখন জীবনটি শেষ হয়ে যাবে, এবং প্রায়শই আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়ে রাখতাম। আমরা ভুলে গেছি এই চিত্রগুলো। দ্বিতীয় চিত্রটি আপনি একবার ভাবেন তো, এখন যদি নাহিদ আক্তাররা না থাকতো বাজারে, আপনার কি মনে হয় আওয়ামী লীগের বিচার নিয়ে এই তৎপরতা চলতো, সংস্কার নিয়ে আলোচনা চলতো? আমি আপনাকে হলফ করে দিতে পারি এই কোনো আলোচনাই চলতো না। আপনি তাদেরকে অসহ্য মনে করতে পারেন, তাদের কাউকে কাউকে আপনার বেয়াদব মনে হতে পারে, কাউকে কাউকে মনে হতে পারে যে হঠকারিতা তারুণ্যের। এরা বাজারে যদি না থাকতো কোনো সংস্কার নিয়ে আলোচনা হতো না। আমরা আরেকটি নির্বাচন দিয়ে যে নির্বাচিত হবেন তাকে ক্ষমতা দিয়ে বিদায় নিতাম। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নিয়ে যে সমালোচনা, সংবিধান নিয়ে যে সমালোচনা, রাজনীতির সংস্কৃতি নিয়ে যে আলোচনা, এর সব কিছুই হয়েছে এই এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে অটুট আছে বলে। দেখুন, তাকে বিষোদ্গার করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য অন্তত 15টি শক্তি বাজারে রয়েছে। কাজেই আমাদেরকে খুব সচেতন হতে হবে। আমি মানুষকে, আমাদের বন্ধুদেরকে অনুরোধ করব এদের প্রতি সহানুভূতিশীল হতে, এদের পাশে গিয়ে দাঁড়াতে, এবং এদের অন্তত 15টা ভুল দেখে তারপরেও 16 নম্বরের সময় তাদের সাথে থাকতে। এই বাংলাদেশে দেখুন, আমরা 54 বছরের প্রতিটি দিন জানি, আমরা জাসদের উত্থানের কথা জানি, আমরা অনেক রাজনৈতিক শক্তির উত্থানের কথা জানি। এদের মতো উত্থান, এই রকম গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে কোনো নজির নাই। এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণের হাতে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। এখন তারা সেই বিদায় কিন্তু স্বাভাবিক বিদায় নয়, মোটেই না, পৃথিবীর ইতিহাসে নেই। আমি আপনাকে একটা কথা বলি, আমরা তো 10-12 জন লোককে মাত্র জেলে পুরতে পেরেছি।
অন্তত 5,000 আওয়ামী লীগারকে শেখ হাসিনার থেকে নিচের দিকে আপনি বিভিন্ন অন্যায়ের অভিযোগে তদন্ত করতে পারেন, বিচার করতে পারেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন। রাজনৈতিক অপরাধ, অর্থনৈতিক অপরাধ সব কিছু মিলিয়ে এই ছেলে মেয়েরা যদি রাস্তায় না থাকে, এর অন্তত 5%ও আপনি আগাতে পারবেন না। আমরা খুব চাই, আমি তো মনোবাক্যে চাই এরা একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক শক্তি হিসাবে আমাদের মাঠে থাকুক, সামাজিক শক্তি হিসাবে থাকুক, প্রতিবাদের শক্তি হিসাবে থাকুক। আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, স্বৈরাচার হতে চায়, তখনও যেন আমরা এদেরকে মাঠে দেখতে পাই। নির্বাচনের তো একটা ডামাডোল তৈরি হয়েছে এবং সেই নির্বাচনে এনসিপি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে তারা কেমন করবে, কি করবে। আমরা মাঠ পর্যায়ের খোঁজ রাখি, পেশাগত কারণে রাখতে হয়। আমরা লক্ষ্য করেছি এনসিপির ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহ কিন্তু রয়েছে প্রবল, কিন্তু সম্ভবত ওদের যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি সেটি হলো ওরা ঠিকমতো কমিটিগুলো দিতে পারছে না, এটা একটা জিনিস। আর এটা হলো যে ওরা প্রার্থী করার মতো লোক পাওয়া ওদের জন্য কঠিন হচ্ছে। এটি খুবই স্বাভাবিক। দেখুন, এনসিপির বয়স কিন্তু খুব কম। 4 মাস 6 মাসে একটি রাজনৈতিক দল গঠিত করে নির্বাচনে গিয়ে ভালো ফল করা কঠিনতম কাজ পৃথিবীর। এখন প্রার্থীদের ব্যাপারে দেখুন, তারা যদি এখন র্যান্ডম প্রার্থী নেয়, আমরাই কিন্তু আবার সমালোচনা করব। পেশাগত কারণে আলাপ হয়েছিল, ওরা বলেছে আমরা 2 ধরনের লোক নেব না। একটি হলো যে কোনোভাবে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল, আর হলো চাঁদাবাজ টাইপের লোক, এর বাদ দিবে, এই 2 জন বাদ। আমি মনে করি যে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এই 2 ধরনের লোককে বাদ দিয়ে রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসা সম্ভব, কিন্তু কঠিন। এখন এনসিপিকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, তাকে মনে রাখতে হবে ঠিক পরের নির্বাচনটিতে সে অভাবনীয় সাফল্য করবে। এইরকম অলীক স্বপ্ন যদি কেউ দেখে থাকে, যেটা এনসিপির একজন নেতাকে দেখলাম, এটি কিন্তু ঠিক হবে না। তাকে 20 বছর মাথায় রাখতে হবে, 4টি নির্বাচন মাথায় রাখতে হবে। সবারই বয়স কম, সবার বয়স 25-26, আপনি 20 বছর পরে তার সবার বয়স 50-এর নিচে। কাজে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি যদি আগামী সংসদে একটা উল্লেখযোগ্য সংখ্যক আসন পায় এবং তাদের যদি গর্ব করার মতো কয়েকজন নেতা দাঁড়ায় যারা জনগণের সাথে ঘনিষ্ঠ। দেখুন, রাজনীতির ব্যাকরণটিকে এনসিপিকে উল্টো করে পাঠ করতে হবে। কারেন্ট ব্যাকরণটি হচ্ছে আপনি কালো টাকার মালিক হবেন, সন্ত্রাসী হবেন, আপনি নেতার পূজা করবেন, পায়ে পড়ে যাবেন এবং আপনি ভিন্নমতকে দমন করবেন। এনসিপির এই রাজনীতি করলে হবে না, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ ভালো না। এনসিপিকে আমরা কখনো কখনো ওই ফাঁদে পা দিতে দেখছি। এনসিপিকে একটা ভিন্ন রাজনৈতিক ব্যাকরণ দাঁড় করাতে হবে এবং নাহিদের মধ্যে ওই চরিত্রটি আমি দেখতে পাই। একটা মধ্যবিত্ত সাধারণ ছেলে, নিপাট ভদ্র ছেলে এবং কোনো রকমের দুর্নীতির সাথে যুক্ত না। দেখুন, 7 মাস উপদেষ্টা ছিল, একটি টাকার দুর্নীতির কথা তো আসে নাই। সব হিসাব দিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা সে সামনে এনে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এইরকম নেতা খুঁজছে এবং এই রকম নেতাকে তারা ভালোবাসবে, ভোট দিবে, সংসদে পাঠাবে। নাহিদদেরকে এরকম 50টি জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক নেতা বের করে এমনভাবে ক্যাম্পেইন করতে হবে। আমি অবাক হব না যদি মানুষের টাকায় এনসিপি ক্যাম্পেইন করতে পারে। আমার মনে হয় এই সম্ভাবনা আছে। আমরা এখন কি দেখি, কেন্দ্র থেকে টাকা পাঠানো হয়, 10 কোটি টাকা 20 কোটি টাকা একজন প্রার্থী খরচ করেন, বিনিময়ে উনি কী করেন তার কিন্তু একটা আখের গোছানো হয়ে যায়। আমি এনসিপিকে বলেছি যে তারা যেন ক্রাউড ফান্ডিংটাকে জনসম্মুখে নিয়ে আসে। এনসিপিকে আমি এও বলেছি যে কর্পোরেট ডোনেশন সেটা যেন ট্যাক্স ফ্রি হয়। পৃথিবীর অনেক দেশে আছে রাজনৈতিক দলকে আপনি ডোনেট করলে আপনার ট্যাক্স ফ্রি, যেরকম করে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে করেছি। এটা কিন্তু রাজনৈতিক দল হিসাবে এনসিপি প্রথম বলতে পারে। এনসিপির কেউ দাদা জমিদার ছিল, নানা জমিদার ছিল, এগুলো বলার দরকার নাই। আমরা বরঞ্চ সাধারণ মানুষ এবং নামহীন গোত্রহীন এইভাবে বলে যদি তারা আমাদের সমাজে আসে, আমি এনসিপির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দেখতে পাই। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার।
আশরাফ কায়সার, আপনি আলোচনার ফাঁকে একটু উল্লেখ করেছিলেন, বিস্তারিত জাননি, সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটি হলো, আপনি বলছিলেন যে কিছু কিছু সংস্কার রয়েছে যেগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলাপের দরকার নেই। বিশেষ করে প্রশাসনিক সংস্কারের কথা উল্লেখ করেছেন, আপনি এনবিআরের কথা উল্লেখ করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যে সরকারি অধ্যাদেশ যেটা করা হয়েছিল প্রশাসন সংস্কারের অংশ হিসাবে, এবং সেই অধ্যাদেশের পর থেকে আন্দোলন শুরু হয় এবং 1 মাস চলছে, সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় আলোচনা চলছে এবং কোনো সমাধান হচ্ছে না। দেখুন, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রথম 7 দিনেই তার বেসামরিক প্রশাসন সংস্কারের ব্যাপারে জোরদারভাবে আগানো উচিত ছিল। এইসব ব্যাপারে আপনার রাজনৈতিক দলের সাথে কথা বলা, ভোটাভুটি করা, গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা 16 বছরে আমাদের সিভিল ব্যুরোক্রেসিকে যেভাবে দলীয় হতে দেখেছি, তোষামতকারী হতে দেখেছি, করাপ্ট হতে দেখেছি, নৈতিকভাবে এত নিম্নমানের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমরা বাংলাদেশে কখনো দেখিনি। ওই লোকগুলোই কিন্তু 3টি বিতর্কিত নির্বাচন কন্ডাক্ট করেছেন। আমরা নুরুল হুদাকে মব ইনজাস্টিসের শিকার হতে দেখেছি। আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু তার অপরাধ কিন্তু গুরুতর। তার অপরাধটি হচ্ছে সবাই মিলে রাতে ভোট দিয়েছেন তারা। দেখুন, একটি ভোট জালিয়াতির অপরাধও গুরুত্বপূর্ণ, সেখানে আপনার পুরো দেশের ভোট জালিয়াতি করেছেন। ওই অপরাধে তার শাস্তি হোক, কিন্তু তাকে বাসার সামনে জুতার মালা দেওয়ার দরকার নেই। সে একইভাবে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন, যারা জেলা প্রশাসক ছিলেন, যারা বিভাগীয় প্রশাসক ছিলেন, যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, যারা আপনার নির্বাচন কমিশনে ছিলেন, যারা আমলা হিসাবে দায়িত্ব পালন করেছেন, এই লোকগুলোকে যদি আপনি তাদের গুরুতর অপরাধের জন্য কোনো শাস্তি না দেন, তাহলে কিন্তু তারা এখন যেটা করছেন যে এই সরকারকে তারা সহযোগিতা করছেন না। তারা হয় আগামী সরকারকে মাথায় রেখে কাজ করছেন, অথবা গত সরকারকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। তাতে করে আমাদের ক্ষতি হচ্ছে, দেশের গতি পাচ্ছে না। এখন প্রশাসনের বিকেন্দ্রীকরণ করা অথবা আমলাতন্ত্রকে সংস্কার করা, এটি সবচেয়ে জরুরি। আপনি দেশ চালাবেন। আরও একটি কথা এই ফাঁকে আপনাকে আমি বলে রাখি, সরকার আরও কম খরচে চালানো যায়। অতীতে আমরা এগুলো দেখেছি দুর্নীতির অংশ হিসাবে সরকারটিকে লম্বা করা হয়েছে। আপনি সরকারটিকে, আমি প্রফেসর ইউনূসের কাছে আশা করেছিলাম তার সফরেও আরও কম লোক যাবে, তার সরকারেও কম লোক থাকবে, উনি কৃচ্ছ সাধন করবেন। সফর অবশ্য আগের তুলনায় অনেক অনেক কম, এখনও অনেক কমানোর সুযোগ রাখছেন। দেখুন, উনি নন্দিত মানুষ, কিন্তু তার সাথে যদি এখন সিকিউরিটি যায় 26 জন, সবচেয়ে ছোট এই জায়গাটা সমস্যা, দৃষ্টিকটু লাগে। এইসব সিকিউরিটি টিমগুলো আপনাকে ভয়ভীতি দেখাতে থাকে, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে অমূলক। প্রফেসর ইউনূস যদি এটা না বোঝেন, তাহলে এটা কে বুঝবেন? কাজেই ওনার সরকারটিকেও কৃচ্ছ সাধন করা যায়। আপনারা আমার ট্যাক্সের টাকায় কিন্তু এই সরকার পরিচালিত হয়। 17-18 লক্ষ মানুষ সরকারটি পরিচালনা করেন। এটি আপনি ছোট করে আনেন, আপনি প্রশাসনকে মানে তুমুলভাবে বিকেন্দ্রীকরণ করেন, আপনি সংস্কার করেন, কিন্তু সেটার ভঙ্গিমা যেন দেখে আপনাকে মনে হয় যে আপনি কমিটেড, আপনি এটা করবেন এবং খেলোভাবে করবেন না। দেখুন, এখানে সরকারের সাথে অনেক লোকজন আছে যারা বিতর্কিত, যারা অতীতে প্রশাসনের কর্মকর্তা ছিলেন, তাকে দিয়ে যদি আপনি সংস্কার করেন, আমরা তো চাই র্যাডিক্যাল সংস্কার। এখানে একটা প্রশ্ন আসছে, আপনি দীর্ঘদিন সাংবাদিকদের পেশায় ছিলেন, একটা নিশ্চয়ই আপনার জানা আছে যে পেশাজীবীদের যে কোনো আন্দোলনের পেছনে রাজনৈতিক দলের ইন্ধন না থাকলে সেটা দানা বাঁধে না। অফকোর্স কথাটা সত্যি, এবং এই পেশাজীবীরা সবাই রাজনৈতিক দলের ড্রয়িং রুমে গিয়ে গত কয়েক মাস ধরে কথাবার্তা বলছে। এদের কেউ কেউ লন্ডন বৈঠকের পরে পতাকা তুলে ফেলেছে, এদের কেউ কেউ 5ই অগাস্টের পরে 7 দিন অপেক্ষা করেছে যে কি শাস্তি হয় দেখি, তারপরে দেখেছে যে সরকারটি নরম, তারপরে তার কুকর্ম উনি শুরু করে দিয়েছেন, তাদেরকে ভয় দেখাতে শুরু করেছেন, কোনো সংস্কার করা যাবে না ইত্যাদি। আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো পেশাজীবীদের সাথে বিযুক্ত হতে। পেশাজীবীরা রাষ্ট্রের কর্মচারী এবং তারা যেন রাষ্ট্রের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়ে তাদের নিজস্ব পেশাদারিত্ব দিয়ে দেশকে এগিয়ে নেয়। অন্তর্বর্তী সরকারের হাতে যেই সুযোগ তৈরি হয়েছে, এটি কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না, কেননা পেশাজীবীরা তাদের অঙ্গ সংগঠন এবং তারা তাদের দলীয় নেতার কাছে গিয়ে বলবেন যে আমাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের তো সেই কমিটমেন্ট নাই। কাজেই এই সরকারটি যত সুচারুভাবে, যত পেশাদারিত্বের সাথে সংস্কার করতে পারবেন, এটি বাংলাদেশের একটি বড় উপহার হয়ে থাকবে। এনবিআরের ক্ষেত্রেও আমি আপনাকে বলি, শক্ত হাতে দমন করতে হবে। বাংলাদেশের 3টি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের একটি হচ্ছে এনবিআর, এবং এখানে যে লোকগুলো আছেন তাদের মতলব একেবারেই ভিন্ন।
পৃথিবীর সব জায়গায় নীতি একটি অংশ, এক্সিকিউশন আরেকটি অংশ। এটি একটি বাচ্চা ছেলেরও বোঝার সুযোগ রয়েছে। কিন্তু সরকারের ভঙ্গিমার উপরে আমার মনে হয় এই ধরনের বিক্ষোভ দানা বাঁধছে। আপনাকে কঠোর হতে সেটি দমন করতে হবে। আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন সিআর আবরার, চৌধুরী রফিকুল আবরার, উনি একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী, উনি বিশ্ববিদ্যালয় দিবস যেটা আর কি, সেখানে উনি কিছু কথা বলেছেন এবং একটু আলাদা শোনাচ্ছে। উনি বলছেন, কেউ যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতি অঙ্গনে চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিন, কারণ রাজনীতিতে যোগ্য লোকের দরকার আছে, সেখানে আপনি সম্মান পাবেন, কিন্তু পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনবেন না। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষক যত না শিক্ষক হিসেবে পরিচয়, তার চেয়ে বেশি পরিচিত সে কোন দলের লোক। একটা আমরা একই দেশের সাংবাদিকতার পাশায় যে সংগঠনগুলি রয়েছে, সাংবাদিক ইউনিয়নগুলি রয়েছে, সেখানে রাজনৈতিক দলের লোকদের প্রাধান্য বেশি। আইনজীবীদের মধ্যে আমরা দেখছি, এর মানে হলো যে পেশাজীবী সংগঠনগুলো কিন্তু দলীয় আবর্তে ঘুরপাক খেতে খেতে নষ্ট হয়ে গেছে, আসলে পরিষ্কার। এক্ষেত্রে বেরিয়ে আসার কিন্তু রাস্তা নেই। আমার মনে আছে বছর 10 আগে আমি একজন সাংবাদিক নেতাকে বলেছিলাম যে আপনার রাজনীতি করতে হলে রাজনীতিতে চলে যান। আপনি একটি হ্যাট সাংবাদিকতার, আরেকটি হ্যাট রাজনীতির, তৃতীয় আরেকটি হ্যাট, এরকম এই ধরনের লোকরা সুবিধাবাদী এবং ধুরন্ধর। এটি আইনজীবীদের মধ্যে আছে, পেশাজীবীদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। আপনার কথার উত্তরে বলি, এর থেকে মুক্তি না পেলে আমাদের রাজনীতির যে কুৎসিত চর্চা, সেটি কিন্তু বন্ধ হবে না। দেখুন, রাজনীতিবিদরা রাজনীতির নামে অনেক কিছু করতে পারেন, কিন্তু সেটি যদি সচিবালয়ে হয়, সেটি যদি প্রেস ক্লাবে হয়, সেটি যদি আপনার শিক্ষাঙ্গনে হয়, তাহলে যে বাংলাদেশটি যেরকম কদর্যময় দেখা যায় গত 16 বছর আমরা কিন্তু তাহলে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি বড় বিবৃতি দিয়েছিলেন প্রফেসর ইউনূসের নোবেল কেড়ে নেওয়ার জন্য। শিক্ষকরা, আপনি মনে রাখবেন, 52 ফিট উপর দিয়ে মেট্রো রেলে গিয়ে তারা বলেছিলেন চাঁদ দেখার অনুভূতি হলো, একজন ব্যক্তিকে তুষ্ট করার জন্য। আরেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন যুবলীগের সভাপতি হলে উনি যুবলীগের সভাপতি হলে ভিসি পদ ছেড়ে দিবেন, এবং উনি একসময় যুবলীগের ক্যাডার ছিলেন। আচ্ছা, এইসব লোকগুলো দেখুন বিভিন্ন ক্যামোফ্লেজ নিয়ে কখনো সাংবাদিক হন, কখনো পেশাজীবী হন, কখনো আইনজীবী হন। আইন অঙ্গনের কথা তো আরও খারাপ। কাজেই আমরা বলি যে এরা সরাসরি রাজনীতিতে চলে আসুক, এরা যেন পেশাজীবীদের সংগঠন ব্যবহার না করে এবং রাজনীতির মতলব বিভিন্নভাবে না করে। আপনি সাংবাদিকদের মধ্যে অনেকের নাম জানেন যারা জামাত ইসলামীর সাথে প্রেস ক্লাবে ওই দিন দেখা করেছিল, পলাতকদের মধ্যে 4 জন, হ্যাঁ, এই মঞ্জুর হাসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, এই লোকগুলোকে আমরা যুগের পর যুগ, দশকের পর দশক দেখতে পাচ্ছি কমিউনিটিকে এক্সপ্লয়েট করে কি করে অর্জন করা যায়। একটা সংকট তৈরি হচ্ছে, ধরুন একজন সাংবাদিক নেতা, উনি আবার দলেরও পদে আছেন, সেটা হলো সবচেয়ে সংকট। আইনজীবীদের মধ্যে একই, একজন সাংবাদিক নেতা, এডিটর, উনি দলের পদে আছেন, সরকারেরও উপদেষ্টা, 3টি দলে আছেন, সরকারে, আবার কমিউনিটিতে, আবার নিজস্ব। দেখেছি অতীতে দেখেছি। এই লোকগুলোকে সময় হয়েছে আমাদেরকে বিযুক্ত করার, এবং আগামীতে যেন কেউ এই ধরনের উদাহরণ আরেকটা দাঁড় করাতে না পারে। আপনি খুব দুঃখজনকভাবে আমি দেখছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো লোকের জায়গায় বিএনপির লোক গিয়ে বসেছে, প্রতিস্থাপন। কেউ কেউ আগের লোকটির চেয়েও যোগ্যতায় খারাপ। এখন মালিক ভেবেছে যে আপাতত ঠেকা দিই, বিএনপির একটা লোককে এনে আমার প্রতিষ্ঠান রক্ষা করি, তিনি নিজেও নদী দখল, খাল দখলের জন্য বিখ্যাত, অতএব এইভাবে তারা জোড়াতালি দিয়ে চালাচ্ছেন। এখন কিছু লোকের হয়তো কর্মসংস্থান হয়েছে, রুটি রুজির ব্যবস্থা হয়েছে, দেশের কিন্তু ক্ষতি হলো, অভ্যুত্থানের কিন্তু ক্ষতি হলো, এবং যেই রাজনৈতিক দলের নাম তারা এখন ব্যবহার করছেন তাদেরও ক্ষতি হলো। এই ক্ষতি যদি আপনি না বুঝতে পারেন, দেখুন আমাদের একটা জিনিস হচ্ছে যে ম্যাচুরিটিটা থাকতে হবে, যে আপনার নাম ব্যবহার করে, আমি বর্তমানের দল বিএনপির একজন শীর্ষ নেতাকে বলেছি, আপনার নাম ব্যবহার করে আপনার যে ক্ষতি হচ্ছে এটি বোঝাও আমাদের মনে হয় দলটির চূড়ান্তভাবে উচিত। আমি মনে করি রাজনৈতিক দলের উচিত কোনো পেশাজীবীকে আইনের আওতায় আনা, কোনো সামাজিক সংগঠনের লোককে আইনের আওতায় আনা, বলা যে আমাদের দলের পরিচয় আপনি এগুলো করবেন না। পেশাজীবীরা পেশাগত দক্ষতায় আমাদের কাছে হিরো হবেন, এমনটি আমরা চাই। সাংবাদিক নেতা যেন সাংবাদিকতা করে আলোচিত হতে পারেন, তিনি বিএনপির দালাল কিংবা আওয়ামী লীগের দালাল, এই পরিচয়টি তার জন্য সম্মানের না। কমিউনিটির উচিত হবে এই কমিউনিটি থেকে তাকে বের করে দেওয়া। যেমন একজন ডাক্তার
তাকে 5 বছরের জন্য আপনার চিকিৎসকদের অ্যাসোসিয়েশন কিন্তু বের করে দিল যে রোগীর সাথে উনি অসদাচরণ করেছেন, রোগীর মৃত্যু হয়েছে এরকম, যিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ ডাক্তার ছিলেন। কাজেই আমরা পেশাজীবী প্ল্যাটফর্মগুলো এই সদস্যদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিযুক্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে এই ধরনের কালপ্রিটদেরকে চিহ্নিত করা। যারা সাধারণ পেশাজীবী তারা কিন্তু পেরে উঠছে না, যে কারণে ওই লোকগুলি দলীয় পরিচয় আসে। আপনি ধরুন সাংবাদিকদের কথাই বলি, জি। আপনি দলীয় প্রধানের কাছে চিঠি দিবেন যে আপনার সদস্য বলে পরিচয় দিয়ে এই লোকটি এই ধরনের অপকর্মের সাথে যুক্ত, তাতে আমাদের পেশার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনি জানেন যে বাজারে এরা বড় সাংবাদিক হিসাবে পরিচিত যারা কোনোদিন লেখেনি, যাদের লিখতে দিলে কলম ভেঙে যেতে পারে, কিন্তু তারা দূরভিসন্ধিমূলক কাজে ভালো, তারা সুবিধাবাদী লোক, তারা একটা সুবিধা কথাবার্তা বলেন, দলীয় প্ল্যাটফর্মে গিয়ে বলেন, কমিউনিটিতে এসে একরকম বলেন। এদেরকে প্রকাশ্যে অবস্থান নিতে হবে। তিনি কি পেশাজীবী নাকি তিনি রাজনীতিবিদ? পেশাজীবীদের দায়িত্ব রয়েছে সাধারণ সংগঠন হলেও রাজনৈতিক নেতৃত্বকে জিনিসটি অবগত করান। এখন রাজনৈতিক নেতৃত্ব এক ধরনের কমফোর্ট পান যে প্রেস ক্লাবে আমার লোকরা রয়েছে, সচিবালয়ে আমার লোকরা রয়েছে, তাই তো? কিন্তু এটি আখেরে তাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনে না। আমি বলবো বাজারে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপিকেও বলবো, তারা যেহেতু মাত্র পেশাজীবী সংগঠন দাঁড় করাতে শুরু করেছে, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, খেয়াল রাখতে হবে যে এদের আন্তঃসম্পর্ক কী হবে, দূরত্ব কী হবে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, বিদেশে রাজনৈতিক দলের সংগঠন করা চিরতরে নিষিদ্ধ করতে হবে। কই, কংগ্রেসের তো কোনো সংগঠন আমি নিউ ইয়র্কে দেখলাম না, এমনকি আপনার বিজেপিরও নাই, বিজেপির তো কোনো সংগঠন দেখলাম না। কি করে আওয়ামী লীগের সংগঠন, বিএনপির সংগঠন, এবং এরা লয়টারিং করেন। 1.5 কোটি লোক বিদেশে থাকেন, কিন্তু সে তো বাংলাদেশের সুনাম নষ্ট করতে পারেন না। তাকে দেখলে আমার লজ্জা বোধ করি বাংলাদেশি বলতে। কাজেই আওয়ামী লীগের দায়িত্ব নিশ্চয়ই রয়েছে পলাতক অবস্থা থেকেও, বিএনপির দায়িত্ব রয়েছে তার সংগঠনকে নিয়ন্ত্রণ করার। আমরা এরকম একটি আইন করতে পারি, দেশের বাইরে রাজনৈতিক সংগঠনের যেন কোনো পরিচয় কেউ বহন করতে না পারে। এটি আমার মনে হয় একটা বড় সংস্কার হবে। এখন শুনেন, তারা আপনাকে ডোনেশন দিতে পারেন, তারা আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। আমি এমনকি চাই এনআরবিরা রাজনীতিতে অংশ নিক, প্রার্থী হোক, পার্লামেন্টে আসুক, সবই হোক, কিন্তু যেই ভঙ্গিতে আমি নিউ ইয়র্কে দেখি, টরন্টোতে দেখে এলাম, লন্ডনে দেখে এলাম, এই ভঙ্গিটা লজ্জার। এবং এইখানে কিছু ভুইফল লোক, তারা অত্যন্ত চিহ্নিত, তাদের আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন সন্দেহজনক আচরণ, এবং বাংলাদেশের সুনাম তারা নষ্ট করছে। এবং সেখানেও কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসাবে, ওইখানে অনেক লোক কিন্তু পেশা হিসাবে নিয়েছে এবং তারা কিছু করে না, তারা ওইখানকার রাজনীতি করে। নীতি নির্ধারকদের কাছে অদ্ভুত সব আবদার নিয়ে হাজির হয়, পারিবারিক আবদার, সামাজিক আবদার, রাজনৈতিক আবদার। তারা ভিন্ন মতের রাজনৈতিক মানুষকে হেনস্থা করার জন্য অনেক জায়গায় চিঠিপত্র লেখেন। আমি কানাডাতে এই ঘটনা দেখে এসেছি যে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে যা ঘটে নাই সেটি কানাডার অথরিটিকে লিখেছেন। আওয়ামী লীগের লোকগুলা কানাডার অথরিটি, তো একটা অথরিটি যদি আপনার 5টি ভিন্ন মতের চিঠি পায়, দেশটি সম্পর্কে তাদের কি ধারণা হবে? বাংলাদেশ একটি পরিচয়ে পরিচিত হতে হবে। আমাদের নেশন ব্র্যান্ডিংটা খুব জরুরি। আমার মনে হয় যে রেজিলিয়েন্স একটা দারুণ জায়গা নেশন ব্র্যান্ডিংয়ের। হঠাৎ করে ট্যুরিজমের দিকে যেতে হবে না। আমাদের ট্যুরিজম হয়তো পৃথিবীর বুকে গল্প করার মতো না, কিন্তু রেজিলিয়েন্স, সেটা যদি আপনি ক্লাইমেট রেজিলিয়েন্স ধরেন, আপনি যদি মত প্রকাশের ধরেন, ডেমোক্রেসি ধরেন, আমি তো মনে করি ব্র্যান্ডিং হয় ভালো। আমি মনে করি যে আমাদের সবচাইতে সেলেবল আইটেমের নাম রেভলিউশন, নিঃসন্দেহে। হ্যাঁ, এই যে চিপ লেবার, দুঃখজনক এটাকে আসলে ব্র্যান্ডিং করা হয়নি। দেখুন, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গল্পকার, স্টোরি টেলার আমাদের সরকার প্রধান। আমরা তাকে দেখতে চাই বাংলাদেশ রাষ্ট্রের সাথে, আগামী সরকারের সাথেও কোনো না কোনোভাবে যুক্ত থাকতে, এবং রেভলিউশনকে পৃথিবীর বুকে প্রতিস্থাপন করতে, বাংলাদেশি রেভলিউশন হিসাবে বাংলাদেশ ব্র্যান্ডের ডেমোক্রেসিটা যেন আমরা পৃথিবীর বুকে এস্টাবলিশ করতে পারি। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।